দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক আইজিবি মোহাম্মদ নুরুল হুদা। জনাব মোহাম্মদ নুরুল হুদা, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন এখন? আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ। স্যার, আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছিলাম কিছুদিন আগে আপনার একটি অনুষ্ঠানে আপনার একটি মন্তব্য দিয়ে। অনুষ্ঠানটির আলোচনার বিষয় ছিল 53 বছরে পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন, কোন পথে। তা আপনি সেখানে মন্তব্য করেছিলেন যে পুলিশ জনগণের সেবকের পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর সেবক হয়ে গেছে, পুলিশের সব কিছু ভেঙে পড়েছে, এজন্য পুলিশের সংস্কার জরুরি। প্রথম আলোতে আরেকটা আপনার ইন্টারভিউতে আমি পাচ্ছিলাম, আপনি বলছেন যে রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে পুলিশের এই দশা। আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম স্যার, যে পুলিশের এই যে রাজনৈতিক প্রভুদের খুশি করবার চেষ্টা, সেটা কবে থেকে শুরু হলো, নাকি এটা সবসময় ছিল, এবং যখন আপনি আইজিপি ছিলেন তখন এই প্রবণতা ছিল নাকি 2000-2001 সময়টাতে? প্রথমত যদি 1947 সালের আগের কথা দেখা হয়, তখন সরকারের কাজ করাই উদ্দেশ্য ছিল। তখন তো একটা বিদেশি শাসন ছিল, কলোনিয়াল রুল। সেখানে জনগণের ব্যাপার কিছু ছিল না। তখন কোনো যে অর্থে আমরা এখন শাসনতন্ত্র বুঝি, মানবাধিকার বুঝি, এগুলো তখন ছিল না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935 দ্বারা পরিচালিত হতো। কিন্তু উদ্দেশ্য ছিল এখানে আইন শৃঙ্খলা রাখতে হবে, রেভিনিউ কালেক্ট করতে হবে, রেভিনিউটা ইংল্যান্ডে চলে যাবে, এইটাই তাদের উদ্দেশ্য ছিল। তো সেখানে আশা করা যায় না। কিন্তু স্বাধীনতার পরে 1947 সালের পরে আমাদের এখানকার একটা পরিহাস হচ্ছে যে আমরা একটা প্রজাতান্ত্রিক শাসনতন্ত্র পেলাম, রিপাবলিকান কনস্টিটিউশন, কিন্তু আমরা আমাদের শাসন ব্যবস্থা যার অন্তর্গত পুলিশ, সেখানে কোনো পরিবর্তন আমরা করলাম না। আমরা কলোনিয়াল সেট থেকে আমি চলে আসলাম প্রজাতান্ত্রিক রিপাবলিকান মধ্যে। কিন্তু এইটাকে যদি অপারেশনালাইজ করতে হয় এই কনস্টিটিউশনকে, তাহলে তো নিয়মকানুনগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু সেই নিয়মকানুনগুলো পরিবর্তন করা হলো না। এর জন্যে মূলত দায়ী রাজনীতিবিদরা। তারা ক্ষমতা এনজয় করতেই বেশি সময় ব্যয় করলো, এবং ক্ষমতার যে চাকচিক্য, ক্ষমতার যে বাইরের যে রূপটা, এটাই তাদের কাছে বেশি আকর্ষণের বস্তু মনে হলো আর কি। যার জন্যে এই চেঞ্জগুলো, কলোনিয়াল রুলস রেগুলেশনস যেগুলো ছিল, সেগুলো তারা চেঞ্জ করতে চাইল না। ইংরেজিতে বললে দি হোল্ডিং অফ এ পাবলিক অফিস ইজ ফর পার্সোনাল এনরিচমেন্ট। তো পার্সোনাল এনরিচমেন্টের জন্য পাবলিক অফিস হোল্ড করলে তখন তো সে তো বৃহত্তর পরিসরে এটা চিন্তা করবে না। অতএব পুলিশকে আইন মোতাবেক চলতে দেওয়া সরকারের উদ্দেশ্য না। সরকার পুলিশ সরকারের একটা পার্ট, সরকার সমাজের একটা পার্ট। তো এখন আইন মোতাবেক চললে তখন কিন্তু তাহলে সমাজের সার্ভিস দেওয়া যায়। আর যদি সরকারকে সার্ভ করতে হয়, তাহলে অনেক সময় দেখা যাবে আইন মোতাবেক চলা যাচ্ছে না। নির্দিষ্ট উদাহরণ যদি বলা হয় যে পুলিশের একটা কাজ ইন্টেলিজেন্স কালেকশন, যেখানে আপনি বিরোধী দলের কাজকর্মের পরে নজর রাখবেন, তো এগুলো একটা প্রজাতন্ত্রে বাঞ্ছনীয় না। কেননা সরকার আর রাষ্ট্রের পার্থক্যটা বোঝবার ব্যাপার আছে আর কি। যে সমস্ত জিনিসগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেই সবের বিষয়ে পুলিশ কাজ করতে পারে, কিন্তু সরকারের অপোজিশন যারা করবে, যারা কনস্টিটিউশনাল গঠনতান্ত্রিক রাজনীতির সাথে আছে, তাদেরকে শ্যাডো করার, তাদের পিছনে সময় বের করা এই কাজ না। তো এই যে কোন কোন কাজগুলো অগ্রাধিকার পাবে এবং সমাজের কাজে কোনটা আসে, রাষ্ট্রকে সার্ভ করতে হলে আপনাকে সমাজকে সার্ভ করতে হবে, সরকারকে সার্ভ করতে হবে না। সরকার কিন্তু একটা, বুঝতে হবে বৃহত্তর ক্যানভাসটা দেখলে সরকার একটা পার্ট। তো এখন যদি পার্টি আর রাষ্ট্রের মধ্যে পার্থক্যটা ভুলে যাই, এটাই রাজনীতিবিদরা ভুলে গেছেন, যার জন্য পুলিশকে তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এবং সেখানে পুলিশের নেতৃত্বেরও দোষ আছে, সেটা সবারই। তারা এই সংস্কার চান নাই মন থেকে, কিন্তু সংস্কার চূড়ান্ত অর্থে সংস্কার করতে হলে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। শেষ 15 বছরে স্যার কিরকম দেখেছেন এই পলিটিসাইজেশন? 15 বছরের অবস্থা খারাপ হয়েছে আরো। সেখানে রাষ্ট্র, সরকার, ব্যক্তি সব এক হয়ে গেছে একদম। এবং যেটা আমি বলেছি যে আমার ইন্টারভিউর কথা যেটা আপনি বললেন যে হ্যাঁ রাজনৈতিক প্রভুদের খুশি করবার জন্যই তারা থেকে, তখন সেটা তখন আর
পাবলিক সার্ভিস থাকে নাই। মানে আমরা যে একটা কথা প্রায়শই বলা হয় যে প্রজাতন্ত্রের কর্মচারী, এই কথাটা কিন্তু কোনো বিমূর্ত কোনো ধারণা না, কোনো বায়বীয় ধারণা না, এর একটা মানে আছে। মানে আমি রাষ্ট্রের কর্মচারী এবং আইনত আমার নিয়োগ হয়েছে, আমার আইনত আমার প্রশিক্ষণ হয়েছে এবং আইনত আমি কাজ করব। আচ্ছা, তো এবার সেইটা করতে যে সরকারের সাথে সরকারের অনেক কাজ হয়তো আমি করব না। তো সেটা করতে গেলে আমি যদি সরকারের বিরাগ ভজন হই, এই ভয়ে কাজ না করি, তো তখন সরকার আমার যে ক্ষতি করতে পারে সেইটার জন্যে আমার একটা প্রোটেকশন দরকার। সেই প্রোটেকশন দেশের যে কোনো মানে স্থিত গণতান্ত্রিক সমাজে এটা বিচার বিভাগ এই নিরাপত্তা দেয়, এই প্রোটেকশন দেয়। আমাদের এখানে এটা হয়নি, অনেকে স্ট্যান্ড নিতে যেয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তো আমি ওইটাই যে আমি যে জনগণের জন্য কাজ করছি বা আইনের জন্য কাজ করছি, এবং আমি উদাহরণটা এভাবে হয়তো দিলে পরিষ্কার হবে যে আমি কোনো গৃহভৃত্য না, ডোমেস্টিক সার্ভেন্ট না। পাবলিক সার্ভেন্ট ডোমেস্টিক সার্ভেন্টের মধ্যে যে পার্থক্য আছে, এখানে আমার নিয়ম কানুন আছে, নিয়ম, এবং আমি নিয়মের মাধ্যমে এসেছি, নিয়ম মোতাবেক কাজ করব। কিন্তু এইটা রাজনীতিবিদরা এটা মনে করে যে আমরা যখন ক্ষমতা আছি আমরা যেটা বলবো সেটাই শুনতে বাধ্য, সেটাই শুনতে বাধ্য, কিন্তু সেটা শুনতে বাধ্য না। ওই জন্যই বলা হচ্ছে যে আমি প্রজাতন্ত্র কর্মচারী, মানে আমি আইনত, আইনের আন্ডারে আছি। যেগুলো কেতাবে আছে, বাইরে প্রয়োগ নাই, প্রয়োগ নাই। এর জন্য কিভাবে করা যেতে পারে স্যার সেই আলোচনাটায় আসবো। যদি সাম্প্রতিক সময় আমরা দেখি জুলাই আগস্ট, যাকে গণহত্যা আমরা বলছি, তারপরে আমরা দেখলাম শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার মামলা হলো, এবং যার মধ্যে মানে আপনার ফেলো কলিগস যারা রয়েছেন তাদের মধ্যে 3 জন আইজিপি রয়েছেন, সাবেক 2 জন ডিএমপি কমিশনার রয়েছেন, র্যাবের 2 জন সাবেক মহাপরিচালক রয়েছেন, এসবিসিআইডির সাবেক প্রধানরা রয়েছেন। আপনার জন্য এই ঘটনা দুঃখজনক নাকি? এবং আমি ডেইলি স্টারে আপনার গতকালে একটা কলাম পড়ছিলাম, আপনি সেখানে লিখেছেন যে ইন দ্য কেস অফ বাংলাদেশ পুলিশ দিস প্রিন্সিপালস, মানে যেখানে আপনি প্রিন্সিপালটা বলছেন যে এভরি অর্গানাইজেশন ওয়েদার পাবলিক অর প্রাইভেট ক্যান পারফর্ম ওয়েল অনলি ইফ ইট ইজ ফাউন্ডেড অন ভ্যালিড অর্গানাইজেশনাল প্রিন্সিপালস। তা আপনি বলছেন যে সেই প্রিন্সিপালসগুলি ওয়ার নট ফলোড ওভার দ্য ইয়ার্স, রেজাল্টিং ইন আ করাপ্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড হাইলি পলিটিসাইজড ফোর্স। বাংলাদেশের পুলিশ ফোর্সই কি পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনীগুলোর মধ্যে একটি কিনা? এগুলো তো পরিসংখ্যানের ব্যাপার, আমি জানি না কারো স্টাডি আছে কিনা কোন জায়গার মধ্যে। যেখানে ক্ষমতা থাকবে, কি স্যার দুর্নীতি নিশ্চয়ই আছে, বোঝা গেছে। এখন তো মিডিয়া এগুলো প্রকাশ পাচ্ছেই আর কি। এবং এখানেও আবার ওই রাজনৈতিক নিয়ন্ত্রণটা জরুরি। রাজনীতিবিদ যদি মনে করেন যে পুলিশকে যে আপনি আমার এই এই এজেন্ডা ক্যারি আউট করবেন, বাকি যা আপনার খুশি করেন, তখন কিন্তু আপনি ফ্রি রেন দিয়ে দিলেন তাদেরকে আইনের আওতায়। যে রাজনীতিবিদ নিজে যদি বেআইনি কাজ করেন, তো উনি কিন্তু তার সাবঅর্ডিনেট যারা তাদেরকে দিয়ে আইনত কাজ করাতে পারবেন না। এবং পার্টির স্বার্থ উদ্ধার যদি কাজ হয়, তখন তো বেআইনি কাজ অনেক হবে। এখন দুর্নীতির যখন মানে আরও তাহলে গোড়ায় যেতে হবে আর কি, যে আমাদের ভোটিংটা ঠিকমতো হয়েছে কিনা। যতগুলো আমাদের মৌলিক অধিকার আছে, রাইট, বিভিন্ন রাইটস, সবচেয়ে বড় রাইট কিন্তু রাইট টু ভোট। এটা সবার উপরে প্রেসিডেন্টস অগ্রাধিকার, কেন আপনার বাকি সমস্ত অধিকারগুলো ওখান থেকেই ফলো করে। তাহলে আমি যে ঘর সাজাচ্ছি, ঘরের কর্তাই যদি তার ভোটিংটা ঠিক না থাকে, তাহলে এখানে তো কোনো কিছুর মধ্যেই আর নিয়মকানুন থাকলো না আর কি। উদাহরণ যেমন আমি একটা বলতে পারি যে পরীক্ষায় নকল হয় যখন, তো আমার চাকরি জীবনে দেখেছি, এটা সম্ভবত 80-র দশকে কোনো এক সময় হয়, পরীক্ষা ছাত্রদের নকল বন্ধ করার জন্য যখন খুব কঠিন নির্দেশ আসলো, ছাত্ররা তখন বলল যে ইলেকশন হয়েছে যেমনে, পরীক্ষা হইব সেমনে। তার অর্থাৎ যে পরীক্ষা, তুমি ইলেকশন তোমরা যেভাবে করে পাশ করে আসছো, আমি পরীক্ষা ওইভাবে দেব। তো এই যে তার নৈতিক, শাসকের নৈতিক অধিকারটাকে যে প্রশ্ন করছে ছাত্ররা, তো আপনি যদি চিন্তা করেন তাহলে তখন তো আর আপনার গ্রাউন্ডই থাকলো না। আপনার নৈতিক যে অধিকার থাকে, আপনার সবচেয়ে বড় হচ্ছে আপনি এথিক্যালি কারেক্ট কিনা এবং শাসন করবার আপনার নৈতিক অধিকার আছে কিনা। তো আমাদের গলদগুলো সেখান থেকে। রাইট টু ভোট যখন কম্প্রোমাইজড হয়ে গেল, বিশেষ করে 2014, 18, 24-এ, তখন শাসনের মূল জায়গাটাই তো, আমরা যদি একটা পরিবারই ধরি, পরিবারের বাবা যদি দুর্নীতি করেন, তার তো ছেলেকে বলবার কোনো অধিকার বর্তায় না যে সে এসে দুর্নীতি করবে না। তো
তো এর রাষ্ট্রেও ওইরকম, রাষ্ট্রের যদি এই যে কথাটা এখন বলা হচ্ছে যে এক জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না, তো ভোট দেওয়ার অধিকার না থাকলে তাহলে যারা শাসন করতে আসলো তাদের তো বৈধতা থাকলো না। তো নৈতিক বৈধতা যেখানে থাকে না, তো এইটার ইম্প্যাক্ট এইটার সব জায়গায় চলে যাবে আর কি, সেটা ইকোনমিক ম্যানেজমেন্টই হোক, ল এনফোর্সমেন্ট হোক, সব জায়গায়। এবং তাই হয়েছে, তাই এখানে ব্যাংক লুট হয়ে গেছে, এখানে দেশের টাকা চলে গেছে, টাকার হিসাব নাই, তারপরে যে টাকা করদাতারা দিয়েছেন তার সঠিক হিসাব নাই, এক্সপোর্ট আর্নিংসের সঠিক হিসাব নাই, ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে চারিদিকে, এই যে দুর্নীতি। অতএব দুর্নীতিটাকে আমাদেরকে সংক্ষিপ্ত মানে খুব সংকীর্ণ অর্থে পুলিশের জন্যই হয়েছে এটা না, দুর্নীতিটা সর্বব্যাপী হয়ে গেছে, অল পারভেসিভ হয়ে গেছে। স্যার, আপনি যে 3 ইলেকশনের কথা বলছিলেন, সম্প্রতি তো নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছে, তারা পাবলিকলি আলোচনা করেছে। তো সেখান থেকে আমি একটি পাচ্ছিলাম যে তারা বলছেন যে ওই 3টে ইলেকশনের যে এই ধরনের করাপশন হয়েছে তার মূল দায়টা তারা, প্রশাসনের কর্মকর্তারা মূল দায়টা চাপিয়েছেন পুলিশের ওপরে। এটা অত্যন্ত অত্যন্ত মানে মানে অতিরঞ্জিত একটা ভার্সন। ইলেকশন সম্বন্ধে যাদের ধারণা আছে তারা খুব ভালো করে জানে ইলেকশনে রিটার্নিং অফিসার কে হয়, ইলেকশনে প্রিজাইডিং অফিসার কে হয়, এবং কোন কর্মকর্তার স্বাক্ষর যুক্ত যে ইলেকশনের ফলাফল ইলেকশন কমিশন করে, সেটা কি পুলিশ করে? আমার প্রশ্ন এখানে। তো পুলিশের দায় দায়িত্ব গাফিলতি নাই তা বলবো না, কিন্তু সেন্টারে যদি বোগাস ভোটিং হয়ে থাকে সেইটার মূল দায়িত্ব রিটার্নিং অফিসার, যেটা জেলা প্রশাসকরা হয়, প্রিজাইডিং অফিসার তার নিজের অফিসাররা হয়। এই কথাটা অত্যন্ত মানে বেঠিক কথা, এর ভিত্তি নাই। পার্শিয়ালি রাইট, আংশিক পুলিশের বাইরের দেওয়া, কিন্তু যিনি ভোট রেজাল্টটা, ভোট হলো না কিন্তু ভোটের রেজাল্ট উনি সাইট দিয়ে দিলেন, তাদের দোষ না? আমি তো বলবো যে যদি এর হিসাব করতে হয় তাহলে যারা রিটার্নিং অফিসার, যে সরকারি যে গোষ্ঠীর রিটার্নিং অফিসার হয় এবং প্রিজাইডিং অফিসার হয়, মূলত দায়িত্ব তাদের বাধা দিয়েছে কে? যদি পুলিশ গাফিলতি থাকে তারা রিপোর্ট করেনি কেন উপরে? তারা ইলেকশন কমিশনে কেন বলে নাই যে এখানে ঠিকমতো ভোট হয় নাই? প্রশাসনের একটা অংশ কি তাহলে তাদের নিজেদের দায় এড়ানোর জন্য পুলিশকে দায় দিচ্ছে বলে মনে করছে? এইটা যারা ইলেকশন সম্বন্ধে বোঝেন, যারা জানেন ইলেকশন কিভাবে হয়, ইলেকশনের রেজাল্টটা কীভাবে কম্পাইল হয়, কারা করে, কে একটা পোলিং সেন্টারের দায়িত্বে কে থাকে, এটা যারা জানেন তাদেরই বলবেন। তো আমি তো আপনাকে পরিষ্কার করেই দিলাম যে রিটার্নিং অফিসার কে হয় দেখতে হবে, তার পরিচিতি কি, এবং সহকারী রিটার্নিং অফিসার কি, প্রিজাইডিং অফিসার কারা, সেখানে তো পুলিশ নাই। নির্বাচনের প্রসঙ্গে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। এই আপনার একটা আমি ইন্টারভিউ পড়ছিলাম, সেটা 2018 সালের নির্বাচনের আগে, তখন প্রথম আলোতেই আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 30 ডিসেম্বরের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন। আপনি তখন বলেছিলেন গণতন্ত্রের পথে এটা একটা বড় পরীক্ষা, আমি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে নই। দেখুন, যে লোককে আপনি 5 বছর শাসন করতে দিতে পারছেন নির্বাচনের সময়, তার উপর আস্থা রাখবেন না, এটা কেমন কথা? এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো 2024, তারও কয়েকদিন আগে আমি আপনার একটি অনুষ্ঠানে আপনার মন্তব্য পাচ্ছিলাম। আপনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার নয়, এই শুনিয়ে মরণপণ সংগ্রাম করার কিছু নেই। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং দেশের বড় একটি মানুষের অভিযোগ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না বলেই নির্বাচনগুলো এভাবে করা সম্ভব হয়েছে। তো এই পুনঃপ্রতিষ্ঠাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি বিষয়টা মনোক্ষুণ্ণ? এদিকে দুঃখেরও ব্যাপার, আনন্দেরও ব্যাপার। আচ্ছা, আনন্দের ব্যাপার এই জন্য যে লোকে মনে করছে যে পলিটিক্যাল পার্টিরা রিলায়েবল না তারা, আর দুঃখের ব্যাপার এই জন্যে যে যাদের আমি 5 বছর শাসন করবার দায়িত্ব দিচ্ছি এই রাজনৈতিক দলকে, সেই রাজনৈতিক দলকে আমি ইলেকশন কন্ডাক্ট করতে বিশ্বাস করতে পারি না। তাহলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা আরও দুঃখের বিষয়, যে ইনস্টিটিউশনগুলো একটা নিউট্রাল ইলেকশন এনশিওর করে, আমাদের দেশে যে ইনস্টিটিউশনগুলো, জুডিশিয়ারি, তার এক্সিকিউটিভ ব্রাঞ্চ যার মধ্যে পুলিশ পার্ট আছে, ইলেকশন কমিশন, তাদের পরে তাদের অনেক অবক্ষয় হয়েছে সেখানে যারা আছে। যদি পার্টি গভর্নমেন্ট থাকে তাহলে তারা নিউট্রালি কাজ করতে পারে না, কিন্তু একই লোক যখন তত্ত্বাবধায়ক সরকার থাকে, নির্দলীয় নিরপেক্ষ, তথাকথিত নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকে, তখন কাজ করতে পারে।
তাহলে আমি পরিণত গণতন্ত্রে কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা না। তাহলে বুঝতে হবে যে আমরা পরিণত হইনি, সেটাই দুঃখের বিষয়। আমরা পলিটিক্যালি ইম্যাচিওর রয়ে গেছি আর কি, আমরা ভরসা করতে পারছি না। তো এগুলো কিন্তু অনেক আগে এটা ছিল না। 1994-95 যখন আন্দোলন হলো তার আগে তো ছিল না। পাকিস্তান আমলেও যে 1970-এর ইলেকশন, যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে, তার মার্শালর মধ্যে ইলেকশন হয়েছে, তো সেখানে তো সমস্যা ছিল না। তাহলে আমাদের লোকরা খারাপ হয়ে গেছে বা আমাদের নেতারা খারাপ হয়ে গেছে ধরে নিতে হবে। ওভার দ্য ইয়ার্স ইনস্টিটিউশনগুলো আরও স্ট্রং হওয়া দরকার ছিল, ইনস্টিটিউশনও স্ট্রং থাকেনি। আপনার কি মনে হয় আরও ডিটেরিয়েট করেছে? এইটা এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা ঠিকমতো কাজ করতে পারবে, এটা যদি ধারণা করা হয়, তাহলে তো বলা বড় মুশকিল আর কি। আমি 2001 সালের ইলেকশনের সময় আমি আইজি ছিলাম, তখন ইম্পর্টেন্ট যত পোস্টের সবাই বদলি হয়েছিল, আমার বদলি হয়নি, আমি ছিলাম, দেখেছি। তো কেয়ারটেকারের সময় একভাবে কাজ হয়, তবে মূল সমস্যাটা অন্য জায়গায়। আমার সহনশীলতা থাকে গণতন্ত্রে আর কি। যেমন আমি মনে করি 2014 ইলেকশন ঠিক মতো হলে যারা ক্ষমতা এসেছিলেন 2014, তারা হয়তো আসতেন না, যারা আগে ছিলেন তারা আসতেন, কিন্তু আবার 2018-তে তারা নাও আসতে পারতেন। ইনকামবেন্ট সবসময় আনপপুলার হয় আমাদের দেশে। কিন্তু এই যে ডেমোক্রেসির এই গেমের রুলস যদি আমি না ফলো করতে চাই, যে একবার ঠিক আছে তুমি যতদিন আছো আমি তোমাকে মানবো, আমি যতদিন আছি মানবো, কিন্তু আমি থাকবো, অন্যরা থাকবে না, এইটা তো তাহলে সরকারি চাকরি করতে হয় পলিটিশিয়ানদের না, আমি 32 সরকারি চাকরি যে করে সে 32 বছরের জন্য আসে। তাহলে আপনার আরও তাহলে গোড়ায় যেতে হয়। রাজনীতি কোনো অকুপেশন না, রাজনীতি কোনো প্রফেশন না, রাজনীতি হচ্ছে মিডিয়াম অফ সার্ভিস। যখন আমি ক্ষমতায় থাকবো, আমি হয়তো যদি উকিল হই, ডাক্তার হই, আমার প্রফেশনে থাকবে না, আমার রাষ্ট্র আমাকে কম্পেনসেট করে। তারপরে আমি যখন ক্ষমতায় নাই, আমি আমার চলে যাই। কিন্তু এখানে অনেকেরই কথা, আপনি কি করেন? আমি রাজনীতি করি, রাজনীতি কারো প্রেশার। ফলে এই রাজনীতির এই যে দুর্বৃত্তায়ন হয়েছে এবং রাজনীতিকে পেশা করে নিয়েছেন একদল লোক, এই জন্যই এই টেন্ডেন্সি হয়েছে বোধহয়। নাহলে একবার আমি এটা হলে আমার তো মনে হয় না আমাদের এই প্রবলেম হতো। তো আমার মেন যে কথাটা বলছেন যে না, ইনস্টিটিউশনে চিড় খেয়েছে এখানে, ইনস্টিটিউশন চিড় খাওয়ার জন্যেই। এবং আপনি যদি আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলবো যে কোনো সোসাইটির নির্ভর করে কতগুলো প্রতিষ্ঠানের তার রেজিলিয়েন্সের উপরে। সেগুলো তার জুডিশিয়ারি কেমন, যেটা বিবাদ বিসম্বাদ ঠিক করে সেইটা, আপনার তার মিডিয়া কেমন, তার পাবলিক সার্ভিস কেমন, তার টিচার্স কেমন। তো আমাদের এই সব জায়গার মধ্যেই আমাদের চিড় ধরে গেছে, সেই জন্য আমরা ভরসা করতে পারছি না। এর থেকে ফিরে আসতে হবে। পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে, নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের 100 দিন সফলতা চ্যালেঞ্জ সমূহ, এরকম একটা অনুষ্ঠানে আপনার মন্তব্য আমি পাচ্ছিলাম যে আপনি যেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নিজেদের সীমাবদ্ধতা বুঝে অগ্রাধিকার ঠিক করে সংস্কার কাজ করতে হবে, এবং আপনি বলছেন যে সংস্কার করতে চাওয়া হচ্ছে তা অনন্তকাল ধরে চলতে পারে না, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতাটা দিতে হবে। আবার আপনিই বলছিলেন, আরেক জায়গায় আপনি মন্তব্য পাচ্ছিলাম আপনার, যে পুলিশ সংস্কারের আলোচনা আগে বড় বিষয় হলো আমরা এই সংস্কার চাই কিনা, আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সদিচ্ছা। এই যে পুলিশ সংস্কার যেটা নিয়ে অন্তর্বর্তী সরকার আগাচ্ছে, আপনার কি মনে হয় এই সংস্কারটাকে অন্তর্বর্তী সরকারেরই করে যাওয়া উচিত নাকি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা উচিত? কিছু কিছু কাজ তারা করে যেতে পারেন, কিন্তু সেগুলোর একটা স্টেবল রূপ, একটা পার্মানেন্ট রূপ রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে পুলিশ যে অ্যাক্ট আছে 1861, যার দ্বারা পুলিশ চলে, সেইটা এখন আর এটা দিয়ে চলবে না, এটাকে চেঞ্জ করতে হবে। এবং কি কি চেঞ্জ করতে হবে সেগুলো নিয়ে অনেক কাজ হয়েছে, এটা আমি বলেছি, অন্যরাও বলেছে, কমিশন আছে। তো সেই একটা আইন চেঞ্জ করতে হলে আপনাকে, বর্তমান সরকারের এখানে তো পার্লামেন্ট নাই, এখানে হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স করে আপনি করবেন। যেমন পুলিশ অ্যাক্টের কতগুলো জিনিস চেঞ্জ করতে হবে, তো সেইটা
অর্ডিন্যান্স করে অর্ডিন্যান্স 6 মাসের বেশি থাকে না, তারপরে এটা চলে যায় যদি আপনাকে এটাকে অ্যাক্ট না করেন, আইনে রূপান্তরিত না করেন। তো আইনে রূপান্তর করতে গেলে আপনাকে পার্লামেন্ট দরকার। হবে। ফলে এটা করে যেতে পারে, কিন্তু ওনারা যদি না করেন তাহলে হবে না। যেমন স্থানীয় সরকারের ব্যাপারে এবং পুলিশ অর্ডিন্যান্স, এই দুটা যখন 111-এর সরকার ছিল, তারা অনেক কিছু করেছিল চেষ্টা, কিন্তু সেখানে তারাও সাকসেসফুল হয়নি। আর পরে তো লোকাল গভর্নমেন্টেরটাও গভর্নমেন্ট নেয় নাই। তো এখন সেখানে ওই রাজনৈতিক সদিচ্ছা এই জন্যে যে আমি স্থানীয় সরকারকে শক্তিশালী করব কিনা। স্থানীয় সরকার শক্তিশালী করতে গেলে কিন্তু আবার রাজনীতি যে একটা গোষ্ঠীগত কায়েমি স্বার্থ আছে, যেভাবে তাদের অসুবিধা হবে। কিন্তু দরকার পলিটিক্স আসলে অল পলিটিক্স ইজ লোকাল, এবং লোকাল গভর্নমেন্ট খুব পাওয়ারফুল হওয়া উচিত। আমাদের এখানে কিন্তু একটা লোকাল সেলফ গভর্নমেন্টের একটা মন্ত্রণালয় আছে, এটাই কিন্তু পরস্পর বিপরীতমুখী। মানে দেয়ার ক্যানট বি এ মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট। যাই হোক, এটার উদ্দেশ্য অন্য থাকে, অন্য ব্যাপার। আমি ওই উদাহরণটা টানলাম এই জন্যে যে পুলিশকে ফাংশনালি যদি অটোনমাস করতে হয়, তাহলে সেটা হয়তো আমাদের দেশের রাজনীতির যা চেহারা, তাদের অসুবিধা হবে। পুলিশের উপরে কন্ট্রোল না রাখতে পারলে, এই কন্ট্রোল বলতে কিন্তু মেনে করো এটা আমি কাকে কোথায় পোস্টিং করব, কার কি প্রমোশন দেব, কোন কেসে চার্জশিট দিতে হবে, এইগুলো তো পলিটিশিয়ানের কাজ না। এগুলি হচ্ছে এই যে একটা বাজে ভুল ধারণা দেওয়া হয় পুলিশ স্বাধীন হতে চাচ্ছে। স্বাধীন না, পুলিশ ফাংশনাল অটোনমি চায়, যে আমার কাজের মধ্যে। আমি আমার গতকালকার কাগজেই আছে ডেলির সাথে বলছি যে কীভাবে এগুলো করা যায়, সেটা একটা উদাহরণ, ইংল্যান্ডের উদাহরণ আছে, জাপানের উদাহরণ আছে। আমরা হয়তো পুরোটাই পারবো না, তারপরে স্টার্ট করতে পারি। ওগুলো করতে গেলেও আইন করে কমিশন করতে হবে। তো সেই কাজগুলো করতে গেলে এই গভর্নমেন্ট করে যেতে পারে, কিন্তু বলছেন কি টেকসই হবে কিনা সন্দেহ আছে। আর বর্তমান যে কমিশন আছে তারা কত দূর করতে পারবে আমি শিওর না। এরা যতদিন পর্যন্ত না আসে, কি রেকমেন্ডেশন তারা দিচ্ছে তাতে বোঝা যাবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের উপর আপনি কতটুকু আস্থা রাখতে পারছেন? মানে হিস্ট্রিক্যালি বাংলাদেশের পলিটিক্সটা যেভাবে এগিয়েছে এবং কিছুক্ষণ আগে বলেছেন যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, তারা কি কোনোদিন আদৌ চাবে যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে? ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে আর কি, আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে হবে। পলিটিক্স এটা একটা ভিশাস সার্কেল। লোকে বলে যে রাজনীতি হচ্ছে দূষিত জিনিস, আবার বলছে যে এই দূষিত জিনিসকে ক্লিয়ার করতে হলে পরিষ্কার লোক আসতে হবে। তো এখন আপনার যারা নৈতিকতা বোধে উচ্চমানের, এ ধরনের লোকরা যদি রাজনীতিতে না আসেন উল্লেখযোগ্য সংখ্যায়, তাহলে তাড়াতাড়ি উন্নতি হবে না। কিন্তু আফটারঅল পলিটিশিয়ানদেরই তো দেশকে শাসন করতে হবে আর কি। তো শাসন যিনি, আমাদের কনস্টিটিউশনে তাই আছে যে রাষ্ট্রের সমস্ত বড় বড় কাজগুলো ইলেক্টেড লোকের মারফতে করতে হবে, সেটাই স্বাভাবিক আর কি। তো আপনাকে আশা করতে হবে যে ভালো লোক হয়। আমি এখন এগুলো একটা কবিতার কথা মনে পড়ে আমার আর কি। আমরা একটা স্কুলে পড়েছিলাম যে বিশপ অফ এক্সিটারের লেখা একটা কবিতা ছিল, গিভ আস গুড মেন। উনি হয়তো এখন বেঁচে থাকলে হয়তো গুড মেন অ্যান্ড উইমেনও হয়তো বলতেন হয়তো। তো উনি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে ভালো লোক দেন, এবং এই ভালো লোক বলতে উনি নৈতিকতা বোধে উজ্জীবিত এইরকম লোকদের কথা বলেছেন। তো আমাদেরও আশা করতে হবে যে যারা উচ্চ নৈতিক মানসম্পন্ন লোকরা রাজনীতিতে উল্লেখযোগ্য সংখ্যায় আসবে, তখন এই চেঞ্জগুলো হবে। তখন রাষ্ট্রের কল্যাণ কোনটা, জনগণের কল্যাণ কোনটা, পার্টির কল্যাণ ছাড়াও, পার্টির কল্যাণও রাষ্ট্রের কল্যাণ হতে পারে, কিন্তু অনেক সময় হবে না। যেটা পার্টির জন্য ভালো সেটা রাষ্ট্রের জন্য ভালো না হতে পারে। তো এই বৃহত্তর পিকচারটা যখন পলিটিশিয়ানরা বুঝবেন তখন, এবং যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র যে একটা সহযোগী শক্তি, তাকে কাজে লাগাতে হবে আর কি, এই বোধ থাকলেই হবে। রাষ্ট্রের ইনস্টিটিউশন যদি ঠিক না থাকে তো রাষ্ট্র চলবে না। তো ওই জন্য সেই বোধটা থাকতে হবে। কিছুদিন আগেই আমাদের আইজিপি তিনি জুলাই আগস্ট গণহত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, ডিএমপি কমিশনারও ক্ষমা চেয়েছেন ঢাকাবাসীর কাছে। এবং আপনি ডেইলি স্টারে লিখেছেন, মানে আপনার শিরোনামটা ছিল যে টাইম ফর মেনি টু অ্যাপোলোজাইজ। সেখানে লিখেছেন যে এইটা আপনার জন্য একটা কোয়াইট রিফ্রেশিং সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরও মানে সাধুবাদ জানিয়েছেন যে ক্ষমা চাওয়াটাকে। তা আপনার কি মনে হয়, এই ক্ষমা চাইলেই মানুষ কি পুলিশকে ক্ষমা করে দিবে তাদের যে কর্মকাণ্ড সে কারণে? এবং সেই সাথে হচ্ছে যে বলছেন যে টাইম ফর মেনি টু অ্যাপোলোজাইজ, আর কার কার ক্ষমা চাওয়া উচিত? আমার ওই আর্টিকেলের মধ্যেই আছে এদের আপনার আমাদের
প্রথমত রাজনীতিবিদদের ক্ষমতায় চাওয়া উচিত, সবচেয়ে বড় দায়িত্ব যাদের আর কি। দেখেছেন কাউকে ক্ষমা চাইতে? তাদের ক্ষমা চাইতে হবে। তারপরে আমার যারা টিচার্স, যারা তাদের একাডেমি ইন অ্যান্ড আউটে যারা পদবীর জন্যে তারা অনেক ছোট তাদের মানে লেজুড়ি করেছেন তারা টিচারদের, তারা তো এডুকেটর। আমি যেটা বলছি, যারা এডুকেশনে আছেন, যারা প্রেসে আছেন, তাদের একটা নৈতিক দায়িত্ব আছে। সেখানে টিচারদের অ্যাপোলোজাইজ করা উচিত, এই সেকশন যারা এটা করেছেন। তারপরে পাবলিক সার্ভিসে যারা আছেন অন্যান্য জায়গায়, তাদের করা উচিত। আপনার মিডিয়ারও করা উচিত। মিডিয়ার একটা সেকশন যেরকম মানে শেমলেসলি তারা গভর্নমেন্টের বিভিন্ন কথা বলেছেন, তাদেরও ক্ষমা চাওয়া উচিত। আর ওভারঅল এই ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা আমাদের এখানে নাই, কিন্তু এশিয়ার পূর্ব এশিয়া এটা আছে, কোরিয়াতে আছে, জাপানে আছে, পৃথিবীর অন্যান্য অনেক ম্যাচিওর সমাজে আছে, তারা স্বীকার করে। এবং স্বীকার করার মধ্যে আমার মনে হয় কোনো হীনমন্যতা থাকা উচিত না। আর আমাদের লোকজন ক্ষমা করবে কিনা, লোক তো আমাদের দেশের লোকে তো অসীম ধৈর্য আছে, অসীম ধৈর্য আছে। এই দেশে যারা ক্ষমতায় অদৃশ্য, ক্ষমতা বলতে সব রকমের ক্ষমতায়, জনগণ এর চাওয়া আমার ধারণায়, আমার চাকরি, জনগণের চাওয়া খুব অল্প। জনগণ অল্প যথেষ্ট সন্তুষ্ট। আমি 1974 সালেও দেখেছি, যখন প্রায় দুর্ভিক্ষ অবস্থা, লোকের খাবার নেই অনেক জায়গায়, কিন্তু এখানে নিয়ারেস্ট লোকাল স্টোরেজ ডিপো এলএসডিতে খাবার ভর্তি, লোকে কিন্তু লুট করে নাই। কিন্তু স্বাভাবিক রিয়াকশন হওয়া উচিত। আমি খাবার পাচ্ছি না যখন, আমার সরকারি গুদামে খাবার আছে, আমার তো লুট করাটাই তো স্বাভাবিক আর কি, জীবন বাঁচানোর জন্যে। কিন্তু লোকরা ধর্মভীরু এদেশে, লোক ক্ষমা করে এবং লোকের অসম্ভব ধৈর্য আছে। তো এই ধৈর্যটাকে আমাদের মানে গ্যারান্টিড ফর গ্রান্টেড ধরে নেওয়া উচিত না। তো সাধারণ লোকরা তো ক্ষমা করে দেবেই, দিয়েছেও আর কি, আমি মনে করি। তাহলে পুলিশ তো কাজ করছে, এবং সাধারণ লোক বোধ হয় এটাও তাদের মধ্যেই উপলব্ধি হয়তো আছে যে এরা অনেকেই অত্যুৎসাহী হয়ে কাজ করেছেন, কিন্তু বেশিরভাগই তারা অত্যুৎসাহী না, তারা ক্ষমতার আদেশ মেনেছেন। এখন আদেশ, বেআইনি আদেশ আমি মানবো কি মানবো না, এগুলো বড় তো কঠিন অবস্থা, মানে এর জবাব দেওয়া মুশকিল। এর উদাহরণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নভেম্বর ট্রায়ালে একটা জিনিস এসছে, যেখানে তুমি বেআইনি কমান্ড শুনতে তুমি বাধ্য নও। এখন এগুলো কেতাবে আছে, কিন্তু অন গ্রাউন্ড কতখানি ফোর্স ব্যবহার করলে বেআইনি হয় না হয়, এগুলো তো কেউ বলে দিতে পারবে না। তবে এটা ঠিক, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, যেটা গণতান্ত্রিক সমাজে কাম্য না। তো সেখানে একটা স্টেজে এসে তো দেখা গেল যে হ্যাঁ, সেখানে সেটা তারা সেনাবাহিনী থেকে বলেছেন এবং অন্যরা বলছেন না, আমরা আর বল প্রয়োগ করব না, এটাকে আমি নিজের দেশের লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব না। তখন তার মানে স্বীকার করেছে যে এই বল প্রয়োগ তো আপনি করবেন, কেন আপনাকে আইনত বল প্রয়োগ করার ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আপনাকে আনুপাতিক বলা হয়েছে। এখন কে ঠিক করবে এই অনুপাতটা? সেখানে প্রশ্ন করবে ইন্ডিভিজুয়াল অফিসার, তার চেয়েও বড় জিনিস, যিনি পলিটিক্যাল ডাইরেকশন দেবেন, তাকে বুঝতে হবে যে আমার দেশের লোক এবং সাধারণভাবে নিরস্ত্র লোক, তার উপরে আমি এরকম নির্বিচার গুলি করব কি না। তো এরকম নির্বিচার গুলি যে বেশ কিছু জায়গায় হয়েছে, তার জন্যে যে পুলিশ যে রকমের রিয়াকশনের মুখোমুখি হতে পারত, প্রতিক্রিয়া, সেই তুলনায় তো পুলিশের প্রতি লোকের আচরণ আমি দেখি না। অতএব আমি ধরে নিতে পারি ক্ষমা করে দিয়েছে। ডিএমপি কমিশনার বলছিলেন যে ঢাকাবাসীকে সেবা দানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কার্পণ্য করা যাবে না, এবং আইজিপিও বলছেন যে এখন থেকে ওই সেবার মান বাড়ানোর দিকেই পুলিশ নজর দিচ্ছে। আপনি এই যে এই পরবর্তী 4 মাস যে পরিবর্তিত বাংলাদেশ, সেখানে পুলিশের সেবাদানের মানসিকতা আপনি কতটুকু দেখেছেন? পুলিশ সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু রক্ষা করতে পারছে, এবং তাদের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? একটা তো মনোবলটা অনেকখানি ভেঙে গিয়েছিল, একে পুনঃস্থাপন করার সময়ের ব্যাপার। আর একটা অভিযোগ অনেকের আছে যে এখানে নিরপেক্ষ নিয়োগ হয়নি,
এলাকা বিশেষের লোকের নিয়োগ হয়েছে বা বিশেষ মতধারী লোকদের নিয়োগ ডিএমপি হয়েছে, কমিশনার বলছেন যে 15 বছরে 80,000। এরকম একটা সন্দেহ থাকাটা খুব যে যুক্তিসঙ্গত না তা বলা যাবে না। অতএব এই ধরনের লোকেরা কি আসলে পুরোভাবে কাজ করছে কি না সে সন্দেহ থাকে, কিন্তু চেষ্টা হচ্ছে যে এত বড় ঘটনার পরে এটা তো বোঝা উচিত যেখানে আমাদের দেশে কোনো সিভিল ঘটনায় এরকম 1000 লোক মারা যাওয়া, কয়েক হাজার লোক এর 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 আপনার ইনজুরি হওয়া, আহত হওয়া তো বিরাট ব্যাপার। এটা শুধু সরকার পরিবর্তন না, একটা সমাজে বিরাট রকম একটা বিপ্লবাত্মক পরিস্থিতি হয়েছে, কিন্তু এটা তো কোনো বৈপ্লবিক সরকার না আর কি। তো সেখানে এইরকম পরিবর্তনের পরে এই 3-4 মাস সময়ের মধ্যে একেবারে আগের মতো চলে আসব এইটা মনে হয় খুব আশা করা যায় না। আর যেভাবে ব্যবহার হয়েছে এটা, মানে অনেক বেআইনি জিনিসগুলোকে ধরা হয়েছে যে স্বাভাবিক, এরকমই হয়েছে। এই যে ক্রস ফায়ারের কথা উঠতো আর কি, এই কথাটাই বেআইনি একদম কথার মধ্যে ছিল, কিন্তু এইটাই অনেক জায়গায় বিজনেসম্যানরাও বলতে যে তার কোনো রাইভালকে করতে এদের ক্রস ফায়ারে দিয়ে দাও। এই যে সমাজে কালচারে কত বেআইনি জিনিসগুলো ঢুকে গেছে আর কি, এইটা মাথার থেকে তো বের করতে সময় লাগবে। কিছুটা ড্রাগ অ্যাডিকশনের মতো আর কি, আপনার উইথড্রল প্রসেসটা সময় লাগে আর কি। আমার মনে হয় তো ইট উইল টেক টাইম, সময় নেবে আর কি। এবং নেতৃত্বের ব্যাপার আছে। অ্যাপ্রোচটা কেমন দেখছেন পুলিশের এখন? চেষ্টা হচ্ছে, কিন্তু মানে হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে না, যে স্পিডে আমরা চাই, কেন অনেক এক্সপেকটেশন বেশি আর কি। তো এখন সরকারকে সার্ভ করতে করতে করতেই অভ্যস্ত হয়ে গেছি আর কি সরকারের জন্য। এখন এখানে তো বলা হচ্ছে না সরকারকে সার্ভ করতে হবে না, জনগণকে সার্ভ করতে হবে, অর্থাৎ আইন মোতাবেক যাও, সব কাজকর্ম করো। তো আপনি বেআইনি কাজ করতে করতে অভ্যাসটাও এরকম হয়ে গেছে, অত এটাকে রেলে এই ঠিক ট্র্যাকে আনতে আরও কিছু সময় লাগবে। অনেকে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতন নেই, ধানমন্ডিতে ছিনতাই হচ্ছে, বনানীতে হচ্ছে, উত্তরায় হচ্ছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনার কাছে উদ্বেগজনক মনে হচ্ছে এখন? হ্যাঁ, কিছুটা তো উদ্বেগ আছে। এটা একটা কারণ হতে, অন্যান্য কারণের মধ্যে একটা কারণ যেটা আমার মনে হয় যে এখানে অনেক ব্যাপক মানে পরিবর্তন, ট্রান্সফার হয়েছে লোকজনের। যারা ঢাকা শহরে চাকরি করত এই ধরনের লোকরা সব বদলি হয়ে গেছে, এবং বাইরের থেকে যারা মেট্রোপলিটনে চাকরি করেনি এইরকম লোকজন নিয়ে আসছে। তো নতুন এসে এইটার পুলিশের কাজে তাদের নেটওয়ার্কের দরকার হয়, খবর, তারপরে এলাকা জানা, রাজধানী শহরে কাজ করা আর মফস্বল শহরে কাজ করা একটা। মফস্বল শহরে অফিসাররা ইচ্ছা করলে দুপুরবেলায় ঘুমাতেও পারে, কোনো ঝামেলা হয় না এরকম। কিন্তু ঢাকা শহরে চাকরি যে করে তে 4-5 ঘন্টার বেশি তার ঘুমানোর সময় নাই। তোমার ঢাকার রাস্তাঘাট চিনতে হয়, ঢাকার প্যাটার্ন কি, ক্রাইমের প্যাটার্ন কি, অনেক সেগুলোর জন্যও কিছুটা হতে পারে আর কি। তবে পুলিশকে খুব উল্লেখযোগ্য সংখ্যায় দৃশ্যমান হতে হবে, এবং ডে নাইট পেট্রোলিং শুধু নাইটে না, ডেতেও করতে হবে। দরকার হলে অন্য জায়গার ফোর্স নিয়ে এসে অন্য কাজ বাদ দিয়ে লোকের মনে যেন ফিয়ার অফ ক্রাইমটা না থাকে, অপরাধের ভীতি না থাকে। এবং তার জন্যে আপনি অপরাধ ভীতিটা দূর করার বড় উপায় হচ্ছে আপনার উপস্থিতিটা, কত তাড়াতাড়ি যান অকুস্থলে, এবং আপনি আছেন কিনা। যে ঢাকার উত্তরা বা মোহাম্মদপুর যে সমস্ত এলাকার কথা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় পুলিশের পেট্রোলিংটা 24 আওয়ার্স হওয়া উচিত, শুধু রাত্রির বেলায় না আর কি, দিনে রাত্রিরে সবসময়। এবং তার জন্য রিসোর্স অন্য জায়গার থেকে যদি ট্রান্সফার করতে হয় সেটাও করতে হবে আর কি। আমাকে এই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে, এবং তার চেয়ে বড় জিনিস যেটা জনগণের সাপোর্টটা নিতে হবে, লোকাল কমিউনিটির সাপোর্টটা নিতে হবে। এখন পৃথিবীর যে কোনো জায়গার পুলিশ ফোর্সই তার পারফরমেন্সের একটা বড় মাপকাঠি হচ্ছে কত দ্রুত সে যেতে পারে, রেসপন্স টাইম কি। হ্যাঁ, রেসপন্স টাইমটা কত। এটা ইংল্যান্ডে আছে, যেমন তারা রুরাল এরিয়া হলে 20 মিনিট লাগে অ্যাভারেজ, তার আরবান এরিয়া হলে 8 বা 10 মিনিট অ্যাভারেজ তারা পৌঁছে যেতে পারে। আমাদেরও এরকম মাপকাঠি একটা থাকা, বেঞ্চমার্ক থাকা উচিত। কোনো ঘটনা হলে আমি এত মিনিটের মধ্যে ডেফিনেটলি আমি চলে যাব। সেই জন্যে যে সাজ সরঞ্জাম দরকার সেগুলো থাকতে হবে। তবে তার চেয়ে বড় জিনিস লোকাল কমিউনিটির সাপোর্টটা খুব বেশি দরকার। যে কোনো পুলিশ ফোর্সেই লোকাল কমিউনিটির সাপোর্ট ছাড়া তারা সাকসেসফুল হয় না। তো সেইটা আপনাকে ওই সাপোর্ট করতে হবে। আর প্লাস এই যে বললাম, এখনকার পরিস্থিতিতে খুব উল্লেখযোগ্য সংখ্যায় পুলিশকে দৃশ্যমান হতে হবে সব এলাকায় আর কি।
আপনার আলোচনার শুরুতে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটু কথা বলছিলেন। তো বাংলাদেশে গেল 15 বছরে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আপনার চোখে কিভাবে ধরা পড়েছে এবং এখন গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করছে বলে আপনার মনে হয়? এখন কি কাজ করছে ভালো বলতে পারবো না। তখন কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে ওইটা বুঝতে হবে যে আমার রাষ্ট্রের ইন্টারেস্ট কোনটা আর আমার সরকারের ইন্টারেস্ট কোনটা। কি কাজে ব্যবহৃত হয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো? না, গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাজ তো যা ইন্টারনাল থ্রেটটা কি, আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে থ্রেট কি, এইটা কারা কারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে আর কি, সেটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হতে পারে, যা আপনার অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশনে হতে পারে আর কি। কিন্তু আমার উদ্দেশ্য ওইটা, আমার উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে হ্যারাস না করার জন্য। সেইটা এখনকার সময়টা ঠিক আছে, কিন্তু এই পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিল তখন অপোজিশনের পরে যারা আমি যা বলছি গঠনতান্ত্রিক রাজনীতি যারা করেন তারা তো দে আর পার্টনার্স ইন দ্য বিজনেস অফ পলিটিক্স। তার উপরে শ্যাডো করা যাবে না। এই কাজ করলে তাহলে তখন তারা যখন ক্ষমতায় আসবে তখন তো আপনি তাদের শিকার হবেন না যে তুমি আমরা যখন অপোজিশনে ছিলাম আমাদের পিছনে তুমি লেগেছো। ওইটা তো আমার কাজ না। আমি যদি অপোজিশনের থেকে রাষ্ট্রবিরোধী কিছু করি তার দিতে হবে। তো এখন এইখানে তখন চলে আসে তাহলে পুলিশ, ভালো পুলিশ বলতে কি বোঝা হয়। আর আমাদের মতো দেশে এরকম ধরা হয় যে ওই পুলিশ অফিসার বা ওই পুলিশ সংস্থা ভালো যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারে বা অপোজিশনের লোককে হ্যারাস করতে পারে। তো আমি ওই যে বললাম সে তো আমার পার্টনার ইন দ্য পলিটিক্স। আমি তাহলে রাজনৈতিক সদিচ্ছাবাদ যদি না থাকে আমি তত বলে গোয়েন্দাকে ব্যবহার করছি আমার অপোনেন্টের এগেনস্টে। তখন সেই জন্যই গোয়েন্দারা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে। তারপরে এই যে সমস্ত যে আয়নাঘরের কথাবার্তা উঠেছে এগুলো তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। স্বাধীন দেশে নিজের নাগরিকদের উপরে এই অত্যাচার করা এইভাবে, এইগুলো তো আপনার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। তো এর থেকে বেরিয়ে আসতে হবে। এরপরেও আমি লিখেছি যে ইন্টেলিজেন্স এজেন্সির এই গত সেপ্টেম্বর মাসে লিখেছি যে তার চার্টারটা পরিষ্কার হওয়া উচিত। আমাদের এখানে এগুলো চার্টারটা পরিষ্কার নেই যে আপনি এই কাজ আপনি করতে পারবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো করতে পারবেন না। এবং তার জন্য পার্লামেন্টারি ওভারসাইট থাকতে হবে। হ্যাঁ, আপনাকে জবাবদিহি করতে হবে এই কাজ আপনি কেন করেছেন, জবাবদিহি করতে হবে। এবং এগুলো ওই যে আমি সিকিউরিটি ব্যাপার, এই নিরাপত্তা বলে একটা বলয় তৈরি করে দিলাম যে না আর করা যাবে না, এইসব না। এই ধোঁয়াটা উঠিয়ে দিতে হবে। আপনার নিরাপত্তা কার কাছে? দেশের জনগণের টাকায় চলেন যেহেতু, সেখানে আপনাকে আনসারেবল হইতে হবে যে আপনি একটা নিয়মিত ইন্টারভেলে আপনি জবাব দিবেন যে এই কাজগুলো কেন করেছেন বা এই কাজগুলো কেন করেননি। আচ্ছা, এইটা এস্টাবলিশ করতে হবে। এগুলো আবারও ঘুরে ফিরে আপনার রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। আমি চাই কিনা এটা তাদের ইন্টেলিজেন্স এজেন্সির চিফ যারা, তাদের দরকার হলে প্রত্যেক ফোর্টনাইটে তারা পার্লামেন্টারি কমিটির সামনে এসে বলতে হবে এবং তারা ওদের কাছ থেকে জবাব চাইবেন। তা আপনি জবাব তখনই চাইবেন না যখন আপনি তাদের নিজের সাথে ব্যবহার করেন। ওই থেকে বেরিয়ে আসতে হবে আর কি। থেকে আমরা সম্প্রতি হঠাৎ করে জানতে পারলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি 3 মাস দেশে ছিলেন এবং তারপর তিনি চলে গিয়েছেন। তা আপনার কি মনে হয় যে তিনি 3 মাস দেশে ছিলেন কেউ জানতে পারলো না, এটা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা হিসেবে আপনি দেখবেন নাকি? এবং এই যে তিনি পালিয়ে গেলেন সেটাও আইন শৃঙ্খলা বাহিনীর কারো না কারো সহযোগিতা ছাড়া পালানোটা সম্ভব বলে আপনার কাছে মনে হয় কিনা? এগুলো তো খবর, আমি জানবো উনি যে ছিলেনই 3 মাস এখানে, সেটাই বা কে বলছে? এগুলো তো কথা। তো এরকমের অনুমানের পরে মন্তব্য করা মুশকিল কি। কিন্তু যদি আসলে এ ধরনের ঘটনা ঘটে থাকে, আসলেই ঘটে থাকে, তাহলে তো এরা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিশ্চয়ই। কেননা তার বিরুদ্ধে তো দেখা যাচ্ছে যে ফৌজদারি অপরাধের অভিযোগ আছে। তো এবং জানছে যখন তারা জানা সত্ত্বেও যদি চলে থাকে তাহলে তো ব্যর্থতা, এবং সেখানে যোগসাজশের অভিযোগ উঠতে পারে আর কি। কিন্তু আমি অনুমান নির্ভর কথার উপরে ভরসা করে কোনো মন্তব্য করতে চাই না। জনাব মোহাম্মদ নুরুল হুদা, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে আসতে চাচ্ছি। আপনার এই যে দীর্ঘ একটা ক্যারিয়ার, 30 বছরের বেশি সময়ের, পাকিস্তান পুলিশ ফোর্স দিয়ে যে যাত্রাটা শুরু হয়েছিল, এই দীর্ঘ ক্যারিয়ারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং পুলিশে কেন আসলে আপনার জয়েন করা হয়েছিল? মানে ইচ্ছা ছিল নাকি
বাই চান্স চলে আসা ছিল? না, খুব ইচ্ছা ছিল যেটা বলবো না, পুলিশ সার্ভিস দিতে হলেও দিয়েছি আর কি। তো তখন ডেলিবারেটলি চুজ কোন করে সময়ের আসিনি। ঘটনা বলছেন? 69, আমরা 70? তখন আমাদের পাকিস্তান টাইমে একটা পরীক্ষা হতো, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস বলতো, এখানে 8-10টা চাকরি থাকতো আর কি। তো যেহেতু এটা অল পাকিস্তান সার্ভিস, একটা 1 নম্বর চাকরি থাকতো সিভিল সার্ভিস অফ পাকিস্তান এবং পাকিস্তান ফরেন সার্ভিস, তারপরে পুলিশ সার্ভিস ছিল। তো ওটা দেয়া হয়েছিল। যদি জানতে চান যে কি পুলিশ অফিসার হতেই চেয়েছিলাম কি না, আমি মনে হয় না, ছিল না। কিন্তু এসেছে যখন, এসে সেভাবে চাকরির মধ্যে চলে আসছি। আর চাকরির পজিশন বা চাকরির সম্মান অন্যরকম ছিল পাবলিক সার্ভিসের। আমরা তখন আর কি, আমি জনসংখ্যা বিষয়ক রিসার্চ অর্গানাইজেশনে চাকরি করতাম। তার আগে 1 বছর কলেজে পড়িয়েছি, এখানে ঢাকা জগন্নাথ কলেজে। তো পাবলিক সার্ভিসে জয়েন করা তখন একটা অন্য চার্ম অ্যাট্রাকশন ছিল আর কি, যেটা এখন আছে কিনা আমি জানি না, আছে হয়তো, আবার এটা থাকবে। তো সেই জন্যে না, ডেলিবারেটলি পুলিশ সার্ভিসের জন্য আসিনি, এটা অনেস্টলি বলতে হলে তাই বলতে হবে। তো এরপর যখন চাকরি জীবনটা শেষ করলেন তখন নিজের ক্যারিয়ারটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা মিক্সড রিয়াকশন, অনেক মানে সাফল্য আছে অল্প কিছু, ব্যর্থতাও অনেক আর কি। অনেক সময় কমান্ড কাজ করেনি, রাজনৈতিক নির্দেশনার জন্য যেটা আমি করতে চেয়েছি সেটা করা যায়নি। বোঝানোর চেষ্টা করেছি রাজনীতিবিদদের, এবং তারা পরে নিশ্চয়ই বুঝেছেন যে আপনি ঠিকমতো আইন মতো কাজ না করলে পরে যে অসুবিধা হয় আর কি, এটা। এবং সেটাই আমাদের এই যে এখানে রাজনীতিবিদরা পরস্পর তারা শত্রু হয়ে গেছেন আর কি। তো তাদের তো সামাজিক পর্যায়েও যোগাযোগ নাই, অনেক জায়গায় কথাই বলেন না আর কি। তো চূড়ান্ত বিশ্লেষণে সেটা রাষ্ট্রের ক্ষতি হয় আর কি। তো আমার চাকরি জীবনে ওই রকমের মানে কিছু আনন্দের আছে, কিছু লোকজনকে সাহায্য করতে পেরেছি, বা নিরপরাধ লোককে, নির্দোষ লোককে রিলিফ দিতে পেরেছি পাশাপাশি। কিন্তু আবার এটাও আছে যে অনেক সময় যেটা আইনত মানে ছিল যে সিদ্ধ, সেই কাজ করা যায়নি, রাজনৈতিক চাপে করা যায়নি আর কি। এবং এটা এমনই পজিশন যে আপনি একটা সিস্টেমের মধ্যে আপনি থাকলে তখন 1 নম্বর লোক ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। আপনি নিচের থেকে জিনিস আপনার যদি এমনভাবে তৈরি হয়ে আসে যে আপনি তার সাথে বিরুদ্ধ মত নিতে পারেন না আর কি, এটা হয়। সেইটা আছে, হ্যাঁ, সবসময় যেটা বিবেক চেয়েছে সেটা করতে পারিনি, এটা সেই অপরাধবোধ যদি বলা হয়, হ্যাঁ কিছুটা আছে। সব মিলে এই আমাদের সমাজে যেভাবে চলতে হয়, অনেক সময় কম্প্রোমাইজ করে চলতে হয়, কম্প্রোমাইজ না করে টেকা যায় না সেটা। তবে একটা স্যাটিসফ্যাকশন আছে, ব্যক্তিগত পর্যায়ে কোনো দুর্নীতির সাথে জড়িত হয়নি কোনো সময়। নিয়োগ বাণিজ্যের যে সমস্ত কথাবার্তা হয়, আমার সময় নিয়োগ বাণিজ্য যে হয়েছে না তা না, হয়েছে, তবে নিজে কিছুর মধ্যে ইনভলভ হইনি। আপনার ফেলো অফিসার যারা রয়েছেন, এই যে বলছেন যে বিভিন্ন সময় চাপ এসেছে, এই চাপ সামলানোর কি কোনো কৌশল আছে নাকি? তাদেরকে কি পরামর্শ চাপ দিবেন? সামলানোর একটা তো ব্যক্তিগত ব্যাপারে আছে আর কি। নিজের যদি কোনো ভাবে মুশকিল, কারণ আপনাকে সরকারি চাকরি আপনি করতে আসেন, র্যাঙ্ক, স্ট্যাটাস, পে, এগুলোর জন্য আপনাকে উপরে উঠতে হবে। এখন দেখা গেল যে উপরে উঠতে গেলে অনেক সময় এমন অনেক কাজ করতে হয় যেগুলো রীতি বিরুদ্ধ। তো আপনি যদি স্ট্যান্ড না নিতে পারেন তো সেটা তো একটা ব্যর্থ হয়। কিন্তু স্ট্যান্ড তো একা একা নেওয়া যায় না, এটা একটা সমাজের সংস্কৃতি, তার সংগঠনগুলো কী, আমি যেটা আগে প্রথমে বলেছিলাম যে আপনি স্ট্যান্ড নিলেন, তার জন্য গভর্নমেন্ট যেন আপনাকে ভিক্টিমাইজ না করতে পারে, আপনার জন্য রিড্রেস থাকে। আর তার চেয়ে বড় জিনিস, পলিটিক্যাল লিডারশিপটাকে এনলাইটেন্ড হইতে হবে, আলোকিত হতে হবে। তারা ব্যুরোক্রেসি বা যারা পাবলিক সার্ভেন্টস যারা, তারা তার শত্রুপক্ষ না, তারা সহযোগী শক্তি, এবং সবাই দেশের জন্য কাজ করছেন, এইটা ধরতে হবে আর কি। সেইটা ধরলে তখন আপনি একজন পাবলিক সার্ভেন্টকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এবং আমি আরেকটা কথা এক জায়গায় বলেছি যে রাজনীতিবিদরা যেমন নির্বাচিত প্রতিনিধি, যারা আমলাতন্ত্রে যারা আছেন তারাও কিন্তু প্রতিনিধি, তারা নিয়োগকৃত প্রতিনিধি, ইংরেজিতে বলে অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট।
আমি নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু মনোনীত প্রতিনিধি। আমি একটা সিলেকশন প্রসিডিওরের মধ্যে দিয়ে আসছি, একটা শাসনতান্ত্রিক বডি থ্রু দিয়ে আমার রিক্রুটমেন্ট হয়েছে, আমি ট্রেন্ড লোক এবং আমি দেশপ্রেমিক, এইটা ধরতে হবে আর কি। তো একজন অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ, যে এটা অনেকের কাছে নতুন লাগতে পারে, এই অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভকে তার ডিউ সম্মানটা দিতে হবে। স্যার, শেষ একটা ব্যাপার আপনার মূল্যায়ন জানতে চাই, অনুষ্ঠানটা শেষ করব। সম্প্রতি র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছিলেন এবং স্বীকার করেছেন যে তাদের আয়নাঘর রয়েছে। অনেকেই দাবি করছেন যে র্যাব যেন বিলুপ্ত করে দেওয়া হয়, বিএনপিও দাবি করেছে। আপনার এ ব্যাপারে মতামত কি? এখানে জিনিসটা হচ্ছে যে র্যাব একটা এলিট ফোর্স ছিল, পৃথিবীর সব জায়গায় এলিট ফোর্স থাকে, এবং একটা কম্পোজিট ফোর্সও ছিল বিভিন্ন বাহিনীর। একটা বিশেষ পরিস্থিতির জন্য নেওয়া হয়েছিল। তো এখন যে কাজের জন্য তাকে নেওয়া হয়েছিল সেই কাজ যদি সে না করে থাকে, তাহলে এখানে দেখতে হবে যে এটার ডিরেকশনটা কি ছিল। আপনি যে নির্দেশনা দিয়েছেন তাকে সেই মোতাবেক কাজ করেছে। আপনি যদি গুম করতে বলে থাকেন, তাহলে সেই গুম কথা বলবেন না। কিন্তু এরা তো কিছু, তাদের তো ভালো কাজও আছে, আপনি সেই ভালো কাজের পরেই ফোকাস দেন। আর উঠা বিলুপ্ত হবে কি না হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সেটা আমি বলবো যে এটাকে রেখেও কাজ করা যেতে পারে। আপনার তত্ত্বাবধানটা ঠিক থাকতে হবে। আপনি ওইটা বলবেন যে না, কাজটা আপনি যে জন্যে প্রথম তো এই অভিযোগগুলো ছিল না, 2004 সালে হয়েছিল, গ্র্যাজুয়ালি এটা হয়েছে। তাহলে আপনি ওইখানে ওই সমস্যার ওখানে যেতে হবে। আমি এটাকে কিভাবে ব্যবহার করব, তার দায়িত্ব কি হবে এবং তার জবাবদিহিটা কি হবে। আবারও যেখানে রাজনৈতিক সদিচ্ছা চলে আসে, সেটা রাজনৈতিক সদিচ্ছারই ব্যাপার আর কি। এটা জনাব মোহাম্মদ নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।